আচ্ছা, আমরা একটু প্রিভিয়াস ক্লাসের বিষয়গুলো একটু আলোচনা করতে থাকি, হ্যাঁ? বাকি সবাই আসতে থাকো। আচ্ছা, তোমাদের আমি জিনিং পড়াইছিলাম। জিনিংটা কি বলছিলাম? যে কটন ফাইবার থেকে কটনের বীজগুলাকে সেপারেশনের যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে জিনিং। তার অবজেক্ট ছিল টু সেপারেট ফাইবারস ফুললি ফ্রম ইটস সিড, মানে কটন ফাইবারকে তার বীজ থেকে ফুললি সেপারেট, যেটা সেটাই হচ্ছে জিনিং। To collect the seed and waste together, to collect fiber without any faults, ginning, clean the fiber and package them for commerce. এই কয়েকটা অবজেক্ট তোমাদের পড়াইছিলাম, তাই না? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তারপরে ফল্টস ইন জিনিং পড়াইছিলাম, কাট, জিন কাট ফাইবার, ক্রাস্ট সিড, নেফস ফরমেশন, টু মাচ ওয়েস্ট। নেফসটা বলছিলাম কি? ইন্টেঙ্গেলমেন্ট অফ ফাইবারস, তার মানে ফাইবারের যে জটলা, ফাইবারের যে গুটি, সেটাকে আমরা কি বলছিলাম? নেপস বলছিলাম। আর টাইপস অফ জিনিং বলছিলাম যে টাইপস অফ জিনিং টু জিন স্ট্যান্ড, মানে জিন, মানে অ্যাকর্ডিং টু জিন স্ট্যান্ড, মানে জিন স্ট্যান্ডের উপর বেসিস করে জিনিং হচ্ছে তিন ধরনের: স জিনিং, রোলার জিনিং, ম্যাকার্থি জিনিং। একটা মডার্ন জিনিং প্ল্যান্টে কি কি ধরনের মেশিন থাকে বলছিলাম? শুধু থাকে ফিডার, তারপর থাকে ড্রায়ার, সিলিন্ডার ক্লিনার, স্টিক মেশিন, ফিড এক্সট্রাক্টর, জিন স্ট্যান্ড, জিন ক্লিনার, বেল প্রেস। এই কয়েকটা মেশিনের সমন্বয়ে একটা মডার্ন জিনিং প্ল্যান্ট হয়। এই কয়েকটা মেশিনের সমন্বয়ে একটা মডার্ন জিনিং প্ল্যান্ট হয়। পরীক্ষায় যদি আসে স্কেচ দা মডার্ন জিনিং প্ল্যান্ট, তখন তোমরা এই যে এই কয়েকটা এরকম ডায়াগ্রাম করে আঁকাই দিবা। এই পর্যন্ত পড়াইছিলাম, তাই না, লাস্ট ক্লাসে? হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, হ্যাঁ মেশিনের ভিডিও মনে হয় দেখাইছিলেন স্যার। হ্যাঁ, একটা ভিডিও দেখাইছিলাম। আমি বলতেছি, আমি যেগুলা বললাম এগুলা কি বাসায় একটু পড়ছিলাম? জি স্যার। হ্যাঁ, বাসায় পড়লো। আমরা আরো ভিডিও দেখবো, আর বাকি সবাই আসুক। আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়াইছিলাম ওইটুকু একটা রিভিশন দিলাম, হ্যাঁ? পড়াইছিলাম যে জিনিং কি, জিনিং এর অবজেক্ট কি, জিনিং এর ফল্ট কি, কত ধরনের জিনিং আছে, তারপরে মডার্ন ডায়াগ্রাম অফ জিনিং প্ল্যান্ট, একটা জিনিং প্ল্যান্টের কি ডায়াগ্রাম হইতে পারে সেটাও তোমাদের দেখাইছিলাম। এই 8টা মেশিনের সমন্বয়ে একটা জিনিং প্ল্যান্ট হয়: ফিডার, ড্রায়ার, সিলিন্ডার ক্লিনার, স্টিক মেশিন, ফিড এক্সট্রাক্টর, জিন স্ট্যান্ড, লিন্ট ক্লিনার এন্ড বেল প্রেস। আজকে আমি তোমাদেরকে এই সব কয়টা মেশিন, 8টা মেশিন সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দেব, যে আসলে এই মেশিনগুলো কি, কিভাবে কাজ করে। তো বাকি সবাই আসতে থাকুক, আমরা একটু ওয়েট করি। আর 2 মিনিট ওয়েট করব, তারপর আমরা আমাদের মেইন পড়ায় চলে যাব। তোমাদের সবাইকে তোমার মেসেজ পাও না ক্লাসের মেইলের? জি স্যার, আমরা তো সবাই পাই, কিন্তু কেন যে আসতেছে না সবাই। এখানে সি সেকশনের কেউ আছো? জি স্যার। ডি সেকশনের? ডি সেকশনের? জি স্যার। তাহলে তো সিডি সবাই পাইছে মেইল, তাই না? এখন থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স শুরুতে দিব, ঠিক আছে?
মানে স্যার ফরিদুল আজাদ স্যারের মেলও চলে আসছিল আজকে পরে 11:30। ফরিদ স্যার তো ক্লাস নিবেই। স্যার এটা ও আমাদের ডি ও সেকশনে আচ্ছা ওনাকে আচ্ছা, দিছে। বুঝতে পারছি মানে উনি ভুলবশত এ আর বি কে দিতে যায় তোমাদের দিয়ে ফেলছে। জি স্যার, এটা একটা সমস্যা হতে পারে। তাও হতে পারে। আচ্ছা আমরা আর 1-2 মিনিট দেখি, তারপর আস্তে আস্তে শুরু করবি। এই জিনিসগুলো একদমই সহজ। আমরা তাহলে কিছুক্ষণ ভিডিও দেখি, তাই না, বসে থাকার থেকে? ওটা জি আমাদের মনে স্যার। হয় কাজে দিবে। পরে না হয় আসলে আবার দেখলাম, বাকিরা যখন আসবে। তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো, এই ভিডিওগুলো আমরা এর আগের দিনও দেখছিলাম, যে একটা পিকার মেশিন অথবা যে কটন যে প্লাকার মেশিন অথবা স্টিপার মেশিন, সে কি করতেছে, কটন গুলাকে প্লাক করতেছে, তুলে আনতেছে কোথা থেকে, ফিল্ড থেকে। এগুলো প্রিভিয়াস দিনের ভিডিও, আমরা আগে দেখছি। দেখো কি সুন্দর করে প্লাগ করার পরে ওই যে দেখো পিছনে যে ফাইবারের যে একটা গোল একটা বান্ডিল আসলো, এটাকে আমরা বলি মডিউল বলি। কি বলি? মডিউল, ফাইবারের মডিউল। দেখো এই যে ফাইবারের মডিউল গুলো এখন রোদ্রে শুকাতে দিচ্ছে, এটা কিন্তু র্যাপিং করা অবস্থায়, হ্যাঁ, পলিথিন দ্বারা র্যাপিং করা অবস্থায়। দেখো এই যে একটা গাড়ি নিয়ে যায়, এই যে একটা দেখো যে সুন্দর সুন্দর বেল গুলা গোছানো। দেখো যে একটা গাড়ির মধ্যে অনেকগুলো বেল উঠায় রাখছে, তাই না? দেখছো একটা মেশিনের উপরে যে বসানো। জি স্যার। হ্যাঁ, দেখো এগুলো আসলে ট্রান্সপোর্টের জন্য এইভাবে গোছানো হচ্ছে, কিভাবে ট্রান্সপোর্ট করবে। তারপর দেখো এই যে বেলগুলো সামনের দিকে আগায় যাচ্ছে, নিচে একটা কনভেয়র বেল্ট আছে। নিচে কি আছে? কনভেয়র বেল্ট আছে অথবা রোলার আছে, যেগুলা কি করতে হবে, সামনের দিকে আগায় যাচ্ছে। আমরা যেরকম ওই বিভিন্ন শপিং মলে এসকেলেটর দিয়ে উপরের দিকে যাই, সিঁড়িতে যেমন সিঁড়িতে দাঁড়াইলে সিঁড়ি তোমাকে দোতলায় নিয়ে যায়, ঠিক সেই মতে এই জায়গাতেও একটা তোমার রোলারের মতো আছে অথবা একটা কনভেয়র বেল্ট আছে, যার মধ্যে এগুলো রাখলে কি করবে, এগুলো সামনের দিকে আগায় যাবে। তাহলে এই যে যে কনভেয়র বেল্ট, এই কনভেয়র বেল্টের বলতো উইডথ কতটুকু হবে, মানে পাশে কতটুকু হবে? এই মডিউলের সমান হবে। আচ্ছা তুমি যে সিঁড়িতে উঠো এসকেলেটর দিয়ে মার্কেটে, ওইটা যদি তোমার থেকে চিকন হয়, তুমি কি উঠতে পারবা? না স্যার। অবশ্যই তোমার সমান অথবা তোমার থেকে বড় হইতে হবে। আচ্ছা ওই সিঁড়ি থেকে তোমরা 5 বন্ধু গলাগলি ধরে উঠতে পারবা? না স্যার। ম্যাক্সিমাম 2 জন উঠতে পারবা, তাই না? ম্যাক্সিমাম 2। ঠিক সেই মুহূর্তে এই যে যে বেলটা, এই যে যার উপরে যে মডিউল গুলো বসানো আছে, এই মডিউলের উইথ তো কার সমান? এই যে যে বেল্ট, কনভেয়র বেল্ট, তার উইথ হচ্ছে মডিউলের উইথের সমান। এই জন্য এই সামনের দিকে আগে যাচ্ছে। তুমি চাইলে কিন্তু পাশাপাশি 2টা মডিউল দিতে পারবা না, কারণ ওই যে তোমার বন্ধু যেরকম 5 জন একসাথে সিঁড়িতে উঠতে পারো না, ঠিক সেই মতেও এই জায়গাতেও দেখো এটা আস্তে আস্তে সামনে আগায় যাচ্ছে। তারপর দেখো এই যে একটা মেশিন এই পলিথিনটাকে কেটে দিচ্ছে, তারপর দেখো 2জন মানুষ সেটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। দেখো এই যে মডিউলটা যেখানে, তার নিচে দেখো অনেকগুলো গোল গোল আছে, দেখছো? জি স্যার। এই গোল গোল গুলো হচ্ছে রোলার। আচ্ছা এগুলো যদি ঘুরে, তাহলে ধরো ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে তুমি দাঁড়ালে কোন দিকে আগে যাবা? সামনের দিকে আগে যাবা না? এই যে মাউসের স্ক্রোলটা যেখানে, এরা যদি ঘূর্ণায়মান থাকে, সবগুলো একই দিকে ঘুরতেছে, তাহলে সে অবশ্যই সামনের দিকে জিনিসটাকে ধাক্কা দিয়ে দিবে অথবা পিছন দিকে টাইনা নিয়ে আসবে। এই যে দেখো এই যে ফাইবার গুলা দেওয়া হয়েছে এখানে, আসবে আরো ভিডিও।
আচ্ছা, আমরা আচ্ছা, কতজন আসছে? 81। আর কিছুক্ষণ ওয়েট করি। ওই ঘটনা বোধহয় ওইটাই হয়েছে, তোমরা যেটা বললা যে স্যারও মেইল দিছে, তো তাই না? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, এই হইতে পারে। সেটাই, আমরা একটু ওয়েট করি। স্যার, ভিডিওর পিছনে যে লোকটা দেখা যাচ্ছে ওটা কি মহাত্মা গান্ধী? কোনটা? কই, কোন ভিডিওর পিছে দেখতেছো? স্যার পিছনে। আমি কিন্তু এখনো দেখতেছি না। না, এটা হলো একজন, ওই যে তোমার যে প্রথম যে স্পিনিং যখন সুতাটা তৈরি হয়, বুঝছো, এটা হলো সেকশন হুইল। এই হুইলের মাধ্যমে প্রথম স্পিনিং সুতাটা, মানে প্রথম যে সুতাটা তৈরি করা হয় সে। তুমি যেরকম ভাবতেছো ওই লোক না, তবে কাছাকাছি দেখতে সেরকমই। আমরা সাউন্ড আসতেছে না স্যার, হ্যাঁ, ভিডিও সাউন্ড আসতেছে না। না না, আমি ভিডিওর সাউন্ড দেই নাই, আমি তোমাদের অন্য জিনিস দেখাবো, আমি ওটা খুঁজতেছি ভিডিওটা। আমি তোমাদের জন্য ভিডিওটাই করে রাখছি, ইউটিউবে সেভ করে রাখছি। সেভ ফাইলটা কোথায় থাকে বলো তো? ইউটিউবের মোবাইলে সেভ করছিলাম, খুঁজে পাচ্ছি না। ইউর ওয়াচ লেটার, স্যার লাইব্রেরিতে ডাউনলোডে পাবেন স্যার। লাইব্রেরিতে ডাউনলোড না? হ্যাঁ স্যার, ইউটিউবের লাইভে। দেখতেছি। যাক, আমরা একটু পড়া শুরু করে দিই, তারপরে বাকিটা এসে দেখুনি, কারণ আমাদের নইলে পিছায় যাচ্ছি। হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, আচ্ছা ঠিক আছে। দেখো, এই যে আমরা প্রথমে বলছিলাম যে মডার্ন ডায়াগ্রাম যেটাতে, তার প্রথম মেশিনটার নাম হচ্ছে কি? ফিডার। দেখো, ফিডার জিনিসটা কি? স্টেশনারি head feeder employs a dispersing head with spiked rulers for breaking apart the module. তো এই ফিডারের ভিতরে একটা স্টেশনারি হেড ফিডার আছে। আমার এই ফিডারের ভিতরে কি আছে? একটা স্টেশনারি হেড ফিডার, এমপ্লয়েস এ ডিসপার্সিং হেড,
উইথ স্পাইক রুলার্স, তার মানে হেডটা কি করতে পারে, ডিসপার্স করতে পারে, মানে হালকা উপরে উঠতে পারে, আবার হালকা করে তুমি নিচেও নামাতে পারবা। তার সাথে কি থাকবে, স্পাইক রুলার্স। স্পাইক রুলার মানে কি, রুলারের গায়ে তোমার স্পাইক লাগানো আছে। রুলারের গায়ে কি লাগানো আছে, হ্যালো, রোলারের গায়ে আমার কি লাগানো আছে, স্পাইক লাগানো আছে। সেই স্পাইকটা কেমন আমি তোমাদের দেখাবো একটু পরে। আচ্ছা, স্পাইক রুলার ফর অ্যাপার্টিং দ্য মডিউল, ফর ব্রেকিং অ্যাপার্ট দ্য মডিউল। তার মানে হচ্ছে আমার যে মডিউলটা আছে, মডিউল মানে কি, ফাইবারের যে ওই যে প্যাকেজটা বড়, সেটাকে ব্রেক করার জন্য আমার কি আছে, একটা স্পাইক রুলার আছে। আচ্ছা, তোমরা এবার একটা চিন্তা করো, তোমরা ধান মারাইয়ের কল দেখছো, ধান যে মারাই করে, হ্যালো, জি স্যার। জি আচ্ছা, স্যার। ধান ওই যে তোমার ধান গাছ থেকে ধানটাকে সেপারেট করার জন্য যে মেশিন, সেটা দেখছো? জি স্যার। তার ভিতরে কি থাকে, একটা রোলার থাকে, তাই না? রোলার। রোলারের গায়ে চিকন চিকন আরেকটা রড বাঁকানো থাকে, ঠিক না? যার গায়ে যখন ওই আটি, যে ধানের যে আটি, সেটা যখন ওইখানে দেওয়া হয়, ওইখানে কি হয়, একটা আশ্রানোর মতো হয়, তাই না? জি ওই স্যার। ফ্রিকশন হয়, ফ্রিকশন হয়ে ওই ধানগুলা ওই ধান গাছ থেকে ছেড়ে যায়, তাই তো? আচ্ছা, ওইখানে তুমি ধান না দিয়া তুমি যদি তোমার আঙ্গুল দাও, কি বিষয়টা হবে বলো তো? মানে হাত ঢোকাই দিলে কি হবে, হাতটা স্পাইক ছিঁড়ে হয়ে যাবে, যাবে পুরো। একদম হাতটা ছিঁড়ে যাবে না? জি স্যার। ছিঁড়ে যাবে। আচ্ছা, ওইখানে যদি তুমি এক বান্ডেল ফাইবার দাও, তুলা যদি দাও, তাহলে তুলাটা কি হবে, তুলাগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে না? জি স্যার। ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা যে দেখলাম যে তুলার যে মডিউল, যে পলিথিন কাটার পরে যে তুলাগুলা থাকলো, এটা কি কম্প্রেসড অবস্থায় আছে না হালকা, মানে চাপানো অবস্থায় আছে? আমরা বলছিলাম যে ক্লিনিং করতে গেলে শুরুতে তোমাকে কি করতে হবে, সেটাকে ওপেনিং করতে হবে। এই কাজটা সেই লোকটা করে থাকে। এই ফিডারে কি আছে, একটা স্পাইক রুলার আছে, আর এই স্পাইক রুলারটা কি করে, ব্রেকিং অ্যাপার্ট দ্য মডিউল, ওই মডিউলটাকে ভেঙে ফেলে। Each module transported to the stationary dispersing head on a series of bed. এই যে যে মডিউলগুলা ট্রান্সপোর্ট করা হয় কার দিকে, ওই ডিসপার্সিং হেডের দিকে, কিভাবে, এই সিরিজ অফ বেডের মাধ্যমে। ওই যে তোমাকে এসকেলেটরের যে উদাহরণটা দিলাম মার্কেটে, সেটা হচ্ছে দ্য মডিউলস আর ট্রান্সপোর্টেড টু দ্য স্টেশনারি ডিসপার্সিং হেড অন এ সিরিজ অফ বেড। তোমার ওই সিরিজ অফ বেডের মাধ্যমে ওই মডিউলটা স্টেশনারি ডিসপার্সিং হেডের দিকে ট্রান্সপোর্ট হইতে থাকে, মানে আস্তে আস্তে সে আগাইতে থাকে, ওই বেডটা আস্তে আস্তে আগাবে। আর এই যে স্পাইক রুলার, সে কি করবে, ওটাকে ভেঙে ফেলবে ওই মডিউলটাকে। দেখো, each bed is the length of module and is constructed of a flat wire mesh belt or a chain similar to those of the module track live bed. দেখো এখানে কি বলা হচ্ছে, each bed is the length of a module। তোমার ওই যে যে বেডটা থাকবে, যার উপর দিয়ে মডিউল গুলো যাবে, তা মডিউল লেন্থের সমান হবে, অথবা ফ্ল্যাট ওয়্যার মেশ বেল্ট। ওইখানে হয় বেল্ট থাকবে, না হয় রোলার থাকবে, ওয়্যার মেশ বেল্ট থাকবে। আচ্ছা, ওয়্যার মেশ বেল্ট কোনটা? একটা বেল্টের সাথে ওয়্যার লাগানো। বলতো এর গ্রিপটা ভালো হবে না শুধু বেল্টের গ্রিপটা ভালো হবে? বেল্টের। না, ওয়্যার মেশ, ওয়্যার মেশের গ্রিপটা ভালো হবে। আচ্ছা, আমি তোমাদেরকে চিত্রকে দেখাচ্ছি। ওই কি দেখতে পাচ্ছ বোর্ডটা? জি স্যার, দেখা যাচ্ছে। স্পাইক রুলার কোনটা? শুরুতে তোমাকে দেখাবো স্পাইক রুলার।
এই একটা রোলার, হ্যাঁ দেখা যায়। জি জি স্যার স্যার, দেখা যাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে। এখনো কি আরো ভালো দেখা যায় না? হ্যালো, জি স্যার স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ এইটা হচ্ছে কি একটা রোলার। রোলার স্পাইক রোলার কখন? যখন এর সাহায্যে কোনো এরকম দণ্ড লাগানো থাকবে চারপাশে, রোলারের চারপাশে এরকম কি থাকবে, এরকম আরেকটা লোহার দণ্ড লাগানো থাকবে, তখন এটা কি রোলার হয়ে যাবে বলতো? স্পাইক রোলার। স্পাইক রোলার। আচ্ছা, যখন শুধু রোলার ছিল, এ ঘুরলে কি পরিমাণ বিট করবে, কি পরিমাণ বিট হবে, আর এ করলে কি পরিমাণ বিট হবে বলতো? কোনটার বিটের পরিমাণ বেশি হবে? স্পাইক রোলারের। স্পাইক রোলার, রাইট। এইখানে যদি তুমি এক গুচ্ছ ফাইবার দাও আর এটাতে যদি এক গুচ্ছ ফাইবার দাও, কোন বেশি ওপেন হবে? স্পাইক রোলারে বেশি ওপেন হবে। স্পাইক রোলারে। এইটাকে তখন বিটার বলে। যখন এরকম স্পাইক থাকবে তখন এটাকে বিটারও বলতে পারবা। কি বলতে পারবা? বিটার। বিটার। আচ্ছা, এখন বলা হচ্ছে যে আমার যে ফিডার, এই ফিডারের ভিতরে একটা স্টেশনারি স্পাইক রোলার আছে। একটা স্টেশনারি কি আছে? স্পাইক রোলার আছে। আচ্ছা, আমরা একটু আঁকি দেখি হালকা। আমি হয়তো ওইভাবে 3D আঁকতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে একটু আঁকার মানে হালকা দেখানোর একটু চেষ্টা করবো। দেখা যায় তো না? জি স্যার। আচ্ছা, ধরো এই যে একটা বিটার, বিটারের উপরে এরকম আটকানো আছে, ঠিক আছে? এটা কি আছে? আর এখানে একটা পাইপ আছে, হ্যাঁ এখানে কি আছে? pipe। তোমার এটা একটা হা করে আছে, তোমার ধরো এটা একটা মুখ, হ্যাঁ এটা একটা মুখের মতো, এর ভিতরে এদিক দিয়ে খোলা, এবং কি এদিক দিয়ে তোমার বাতাস সাকশন হচ্ছে, ইয়ার বাতাস টানা হচ্ছে। আচ্ছা, তুমি এখানে যদি এরকম এক স্তূপ ফাইবার যদি দাও, এরকম একটা স্তূপ ফাইবার যদি দাও, বিষয়টা কি হবে বলো তো? স্যার এই যে এখানে স্পাইক গুলোর মধ্যে ফাইবার গুলা আটকায় উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, এখানে যখন রোলারটা ঘুরবে, সে কি করবে? এই ফাইবার গুলোকে বাড়িয়ে দিবে, কারণ এখানে কি কম্প্রেসড হওয়া অনেক ফাইবার আছে। যখন বিটার ঘুরবে, সে এই বিটারের যে স্ট্রাইকার বলা হয়। স্যার কথা শোনা যায় না। এবার শুনতে পাচ্ছ? জি স্যার। আমি বলতেছি, এই হচ্ছে আমার বিটার, বিটারের গায়ে নেক্সট, শুনতে পাচ্ছ? কি জানি বুঝলাম না। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কারেন্ট চলে গেছে, হ্যাঁ কারেন্ট চলে গেছে দেখি। আমি বলতেছি, এবার শোনো। তোমার এই হচ্ছে একটা বিটার, এই বিটারের গায়ে যে এই যে চিকন চিকন যে রড লাগানো, এগুলোকে বলা হচ্ছে স্ট্রাইকার। বলা হয় স্ট্রাইকার। শুনতে পাচ্ছ? জি স্যার। যখন রোলারের গায়ে এরকম দণ্ড লাগানো থাকবে, তখন ওই রোলারটার নাম হবে বিটার। আর ওই যেগুলা লাগানো আছে ওইটাকে বলা হবে স্ট্রাইকার। কি বলা হবে? স্ট্রাইকার। আচ্ছা, হ্যাঁ এই রোলারটা যখন ঘুরবে, তখন এই স্ট্রাইকারটা কাকে আঘাত করবে? এই compressor বেলটা। তুলাকে। হ্যাঁ, তখন কি তুলার জায়গায় থাকবে, না তুলাকে উপর দিকে বাড়ি দিবে নিয়ে? উপরে নিয়ে যাবে। উপরে না যাবে, কারণ রোলারটা ঘুরতেছে। আর এই যে 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 আবদ্ধ জায়গাটা, এই বিটারটা ধরে এরকম একটা আবদ্ধ জায়গার মধ্যে রাখে। স্যার কথা শোনা যাইতেছে।
কথা শুনতে পাচ্ছি স্যার না। আপনার কথা স্যার কম বোঝা যায়। স্যার কথা স্যার জোরে হইতে হইতে আস্তে হয়ে যাচ্ছে স্যার অটো। এখন শুনতে পাচ্ছ? স্যার প্রথম দিকে শোনা যায় আর শোনা যায় না। আচ্ছা এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার আচ্ছা, আমি বলতেছি এই রোলারটা একটা আবদ্ধ, মানে তোমার 3টা সাইড আটকানো, জাস্ট একটা সাইড খোলা। এই রোলারটা এমন একটা বক্সের ভিতরে রাখা যার 3টা সাইড আটকানো, একটা সাইড খোলা। বুঝতেছো আমার কথা? যে সাইডটা খোলা ওই সাইডটাতেই কি দেওয়া হয়, এই ফাইবারের মডিউলটা দেওয়া হয়। এবার বুঝতেছো কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, 3টা সাইড বন্ধ, একটা সাইড খোলা। যে সাইডটা খোলা ওই জায়গায় কি দেওয়া হয়, ফাইবার এই মডিউল। মডিউলটা দেওয়া হয়। তাহলে এখন যখন বিট করবে, বিট করলে ফাইবার গুলো উপর দিকে উঠে যাবে, বাইরে বের হয়ে যেতে পারবে না। না স্যার। না স্যার। জি না স্যার। আটকানো আছে। এই যে এদিক দিয়ে আবার এয়ার সাকশন আছে, সাকশন তার মানে কি বাতাস টানতেছে। ভ্যাকুয়াম ক্লিনার দেখছো তোমরা সবাই? জি স্যার। সে কি করে, বাতাস টানে, তাই তো? তাই না, ভিতরে নিয়ে যায়। ঠিক সেম ওয়েতে এখানে যদি বাতাস টানতে থাকে তাহলে ফাইবার তো হালকা, তাহলে ফাইবার কি এদিক দিয়ে উপরে উঠে পড়বে না? জি স্যার। এইটাই হচ্ছে তোমার সেই আমার ইসের কাজ। কার কাজ এটা? ওই যে ফিডারের কাজ, এই ফিডটা করা, ফাইবারকে ফিট করা। তোমরা সবাই ধান ভাঙাইতে দেখছো? জি স্যার। ধানগুলা কি করে, উপরে একটা পোর্শনে ঢালা দেয় না বস্তা থেকে? জি স্যার। জি স্যার। ওইটা কি করলো, ফিট করলো। ওইটাও ফিডার, এখানে হলো আমার এরকম ফিডার। আচ্ছা এবার বলো, এই যে যে বেলগুলো যাবে কার মাধ্যমে যাবে? কনভেয়ার বেল্টের মাধ্যমে। কনভেয়ার বেল্টের মাধ্যমে। এখন বলতেছিলাম যে সাপোজ ধরো এই যে আমি নিচে আঁকতেছি, তোমরা একটু নিচে দিয়ে খেয়াল করো। এই যে এই একটা বেল্ট, এই একটা বেল্ট, সাপোজ ধরো এই বেল্টটা ঘুরতেছে, এদিকে যাচ্ছে। তার মানে এখানে তুমি যাকেই উপরে উঠাই দিবে সেই কি করবে, আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবে। আচ্ছা এটা হলো একদম ফ্ল্যাট, কোনো কিছু নাই, ফ্ল্যাট। আরেকটা আছে এখানে হালকা ওয়্যার লাগানো। তো বলো তো কোনটার সাথে এর বেশি ফ্রিকশন হবে, মানে আটকা থাকবে কোনটা বেশি? ওয়্যার লাগানো যেটা সেটা। ওয়্যার লাগানো যেটা। কারণ কেন? তাহলে তাদের স্লিপেজ হবে না, স্লিপেজ হবে না, পয়রা যাইতে যাবে না, ঠিক না? জি স্যার। ওইটাই কথাটা আমি তখন বলতেছিলাম তোমাদের। আচ্ছা আমরা এখন আবার আমাদের স্লাইডে ফিরে যাই। এই যে দেখো এখানে বলা হচ্ছে ইচ বেড ইজ লেন্থ অফ মডিউল ইজ কনস্ট্রাক্টেড অফ ফ্ল্যাট ওয়্যার মেশ বেল্ট। হয় ফ্ল্যাট ওয়্যার মেশ বেল্ট হবে অথবা অফ চেইন সিমিলার টু দোজ অফ মডিউল ট্রাক লাইভ বেড। ওই যে ট্রাকে করে নিয়ে আসবে সেই লাইভ মডিউলের সমান হবে হচ্ছে আমার এই ফ্ল্যাট বেল্ট গুলা। The stationary dispersing head is equipped with a series of horizontal spike cylinders that remove cotton from the face of the module and deposited the cotton onto a conveyor of mechanical or pneumatic conveying to the gin. এখানে একটু খেয়াল করো, দেখো এখানে কি বলা হচ্ছে, the stationary dispersing head। ওই যে ডিসপার্সিং হেড, বুঝছো তো কোন হেডটার কথা বলা হচ্ছে? বিটার লাগানো যে হেডটার কথা বললাম। the stationary dispersing head is equipped with a series of horizontal spike। তার মানে সিরিজ অফ হরিজন্টাল স্পাইক সিলিন্ডার। তার মানে সিলিন্ডার কয়টা আছে? সিরিজেস, তার মানে কি অনেকগুলো আছে, তাই তো? কারণ যদি একটা থাকতো তাহলে লেখা থাকতো এ হরিজন্টাল স্পাইক সিলিন্ডার, এখানেও এস থাকতো না, আর এখানেও কি থাকতো না, সিরিজ থাকতো না। যেহেতু সিরিজ লেখা তার মানে কি একই সিরিজে অনেকগুলা এরকম কি আছে তোমার, এই যে হরিজন্টাল স্পাইক সিলিন্ডার আছে অথবা বিটার আছে। দ্যাট রিমুভ কটন, কি করে কটনটাকে রিমুভ করে ফ্রম দা ফেস অফ দা মডিউল। ওই যে কটনের যে মডিউল, মডিউলের সম্মুখ ভাগ থেকে, তাই না? হ্যালো, জি স্যার। মডিউলটা যে ফিট করা হলো ওর সম্মুখ ভাগ থেকেই তো ফাইবার গুলা নিয়ে নিবে, না পিছন থেকে নেবে? সামনে থেকে। স্যার সামনে থেকে নেবে, সেটাই বলা হয়েছে। এন্ড এদের নেওয়ার পরে কি করব, আমি এখানে কি দেখাইছি, নেওয়ার পরে কি করে, নিউমেরিক্যাল সাকশনের মাধ্যমে নিয়ে যায়, তাই না? আরেকটা উপায় আছে, যেখানে সাকশনের ব্যবস্থা নাই সেখানে কি করবে, ডিপোজিট দা কটন অন এ কনভেয়র ফর মেকানিক্যাল অর নিউমেরিক্যাল কনভেইং। তার মানে হচ্ছে কনভেয়র বেল্ট অথবা মেকানিক্যাল নিউমেটিকের মাধ্যমে তুমি সেটা কোথায় নিয়ে যাবা বলো তো?
জিনে নিয়ে যাওয়া। জিন বলতে পরবর্তী যে স্টেজ গুলো আছে সেগুলোতে নিয়ে যাওয়া। প্রথমে কি করতে হবে? ফাইবার স্যার আবার কি যে যন্ত্রণা। হ্যালো, জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। কারেন্ট আসলো বুঝছো, জেনারেটর বন্ধ হয়ে জি স্যার। আচ্ছা দেখো, আবার দেখো বলতেছি যে তুমি তো ওই যে একটা সিরিজ কিংবা বেল্টের উপরে কি রাখলা, ওই যে সেই মডিউলটা রাখলা, তো রাখার পরে এর সম্মুখ ভাগ থেকে কি করবে? ফাইবার গুলাকে তুলে নিয়ে গেল। আচ্ছা নিয়ে কি বাইরে ফালাই দিব? অবশ্যই না। পরবর্তী স্টেপের মেশিন কোনটা বলতো? ফিডারের পরবর্তী মেশিনের নাম কি? ড্রায়ার। তাহলে ওই যে ফাইবার গুলাকে যে স্টেশনারি হেড যে কালেক্ট করলো, সে এই ফাইবার গুলাকে কোথায় দিবে? ড্রায়ারে দিবে। এই ড্রায়ারে নেওয়ার দুইটা ব্যবস্থা আছে। একটা হচ্ছে কনভেয়ার বেল্টের মাধ্যমে, সেটা কাজ করে মেকানিক্যাল। আরেকটা হচ্ছে নিউমেটিক কনভেইং সিস্টেম। নিউমেটিক মানে কি? ইয়ার সাকশনের মাধ্যমে। তুমি ইয়ারের সাকশন করবা, যেদিকে বাতাস টান দিবা ম্যাটেরিয়াল কি করবে? ওইদিকেই দৌড় দিবে, তাই না? বুঝছো কথা? এইভাবে এটাকে ট্রান্সফার করা যায়। ফিডারের কাজটা কি বুঝলা? ফিডারের মেইন কাজ হচ্ছে ওই যে ফিল্ড থেকে যে ফাইবার গুলো আনে, ওইটাকে মেশিনে ফিট করাই হচ্ছে এই ফিডারের কাজ। ফিডারের ভিতরে কি আছে? এ সিরিজ অফ স্পাইক রুলার আছে, এ সিরিজ অফ স্পাইক রুলার আছে, অথবা সিলিন্ডার রুলার আছে। স্পাইক রুলার কোনগুলা? রুলারের গায়ে যদি এরকম ভার্টিক্যালি যদি কি লাগানো থাকে আর একটা লোহা লাগানো থাকে, তখন সেটাকে আমরা বলবো কি? স্পাইক। আর এই স্পাইকটাকে আমরা বলবো স্ট্রাইকার। এগুলো এখন কি অবস্থায় আছে? স্ট্রাইকার হিসাবে আছে। এটা রুলার গায়ে স্ট্রাইকার লাগালে সেটা কি হয়ে যাবে? স্পাইক রুলার অথবা বিটার হয়ে যাবে। বিটার যে কি করতে পারে? বিট করতে পারে, বাড়ি দিতে পারে। যাক, এটুক বুঝতে পারছো ফিডারের কাজটা কি? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ড্রায়ার। ড্রায়ারের কাজ কি বলতো? স্বাভাবিকভাবে তোমার কি মনে হয়? ড্রাই করা। ড্রাই মানে শুকায় দেওয়া। ফিল্ড থেকে আসছে, তার গায়ে ময়েশ্চার বেশি থাকতে পারে, বৃষ্টি হয়েছিল, সেখান থেকে পানি লাগতে পারে। লাগতে পারে কিনা বলো? লাগতে পারে। আচ্ছা তুমি আরেকটা জিনিস খেয়াল করো, তোমার গায়ে একটু কাদা লাগছে, বলো তো ধোয়া ছাড়া কাদাটা কখন পরিষ্কার করা সম্ভব? হ্যালো, সরি স্যার, বলতে পারবো না। কি বলো? বলতে পারবো না? শুকায় গেলে স্যার। শুকিয়ে গেলে স্যার, শুকিয়ে গেলে স্যার। এই ধরো স্যার এখানে একটু- শুকাই তো লেগেই থাকে স্যার। ধরো এইখানে কাদা লাগছে, এখনই যদি আমি এটাকে টোকা দেই, এটা চারিদিকে ছড়ায় যাবে। আচ্ছা এটাকে যদি আমি শুকানোর জন্য সময় দেই, যে এটা শুকাবে, শুকানোর পরে চরচরা হয়ে যাবে, তখন যদি আমি এরকম টোকা দিই, দেখবা ধুলাগুলা ময়লা হয়ে চলে গেছে, তাই না? কাদাটা তখন ধুলা হয়ে পড়ে যাবে। ঠিক সেম ওয়েতে আমরা যখন একটা ফাইবারকে পরিষ্কার করতে যাব, সিড পার্টিকেল গুলো দূর করতে যাব, তার প্রথম শর্ত হচ্ছে এটাকে শুকাইতে হবে, একদম ড্রাই স্টেজে নিয়ে আসতে হবে। এই দেখো, in this stage of drying, heated air conveys the cotton through the cells for 10 থেকে 15 সেকেন্ড। তার মানে ড্রায়ারের ভিতরে সেলফ আছে, একটা কি আছে? সেলফ আছে। তার মানে ধরো আমি তোমাকে একটা দেখাই চিত্রকে। ধরো এই একটা কম্পার্টমেন্ট বা সেলফ, এই একটা কম্পার্টমেন্ট, হ্যাঁ? এই দিক দিকেও হিট আসতেছে। হিট বলতে কি? গরম বাতাস, গরম বাতাস আসতেছে। ধরো এদিক থেকেও গরম বাতাস আসতেছে, হ্যাঁ? তোমার ফাইবার গুলা ওই যে যে ফিডার ছিল, এই যে ফিডার, এই ফিডার থেকে কি করলো? এয়ার সাকশনের মাধ্যমে ফাইবার গুলা এদিক দিয়ে ইনপুট হচ্ছে, ফাইবার গুলো এদিকে আসতেছে। তো ফাইবার গুলো যখন এদিক দিয়ে পাস করবে, তখন এদিক দিয়ে যদি গরম বাতাস আসতে থাকে, তাহলে ফাইবার গুলো শুকাবে না? জি স্যার, শুকায় শুকাবে যাবে। কিনা?
ড্রাই হবে কিনা বলো? গরম জি বাতাস, স্যার। একদম গরম বাতাস, হট এয়ার। এই জন্য বলা হচ্ছে হিটেড এয়ার conveys the cotton through the cells for 10 to 15 সেকেন্ড। এইখানে যে ফাইবারটা যাবে তখন এখানে হিট করা হবে 10 থেকে 15 সেকেন্ড। The temperature of the conveying air is regulated to control the amount of drying। এবং কি যে হিটেড এয়ারটা আছে সেখানে এটা কি করা হয়, রেগুলেট করানো হয়। এই যে গরম বাতাসটা আসছে, এই গরম বাতাসটা এর ভিতরে সার্কুলেটিং করা হয় যেন সব জায়গায় সমান পরিমাণে হিট পৌঁছায়। তারপর দেখো, টু প্রিভেন্ট ফাইবার ড্যামেজ, ফাইবার যেন ড্যামেজ না হয়ে যায়, the temperature of which the cotton is exposed during normal operation should never exceed 350 ফারেনহাইট। আমরা যে ফাইবার গুলাকে ড্রাই করব কখনোই সেটা 350 ডিগ্রি ফারেনহাইটে করব না, 350 ডিগ্রি ফারেনহাইটে করব না। টেম্পারেচার অ্যাবোভ 300 ফারেনহাইট ক্যান কজ দ্য পার্মানেন্ট ফিজিক্যাল চেঞ্জ ইন কটন ফাইবার্স। তুমি যদি 300 ফারেনহাইটের উপরেই টেম্পারেচার দাও তাহলে কি হয়ে যাবে, ফাইবারের ফিজিক্যাল যে প্রপার্টিজ আছে সেগুলা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে। বুঝতেছো আমার কথা? আমরা কখনোই 350 ডিগ্রির উপরে কিংবা 350 ডিগ্রি ফারেনহাইট দ্বারা ড্রাই করব না। আর নরমালি 300 ডিগ্রি ফারেনহাইটে কি হয়ে যায়, ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তারপর দেখো, ড্রায়ার টেম্পারেচার সেন্সর শুড বি লোকেটেড as near as possible to the point where the cotton and heated air mix together। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখো এখানে একটা কথা বলা হচ্ছে যে ড্রায়ার টেম্পারেচার সেন্সর, এই ড্রায়ারের ভিতরে একটা টেম্পারেচার সেন্সর আছে, যে সেন্সরটা কি করে, ওই টেম্পারেচারটাকে মেজার করে। ওইটা এমন একটা জায়গায় লাগানো থাকবে যেখানে কটন এবং হিটেড এয়ার মিক্স টুগেদার। যে জায়গায় কি হয়, ওই হিটেড এয়ার এবং ফাইবারটা একত্রে মিক্স হয়। তার মানে এই যে হিটেড এয়ার সেন্সরটা একদম এই জায়গায় লাগানো থাকবে, এই জায়গায় যেখানে গরম বাতাস এবং ফাইবার মিলিত হয় একদম কাছাকাছি জায়গায় এই সেন্সরটা লাগানো থাকবে। যদি সেন্সরটা দূরে লাগানো থাকে, ধরো এই জায়গায় না থাকে, সেন্সরটা হয় আগে দিলা নাহলে ফাইবারের মাঝখানে দিলা, তাহলে আদৌ কত ডিগ্রি টেম্পারেচারে তুমি হিট করতেছো সেটা কি পাবা? হ্যালো, না স্যার। আচ্ছা তুমি থার্মোমিটার দিয়ে জ্বর মাপবা, থার্মোমিটারটা যদি আমার মুখে না দেয়, মুখের সামনে এইভাবে ধরে রাখো, তুমি কি টেম্পারেচারটা ঠিক পাবা? না স্যার। এটা কি করতে হবে, যেটা মুখে দেওয়ার সেটা আমাকে একদম মুখে ইন করতে হবে, তারপরে না তুমি টেম্পারেচার পাবা। আর যদি সবসময় ঠোঁটের সামনে নিয়ে রাখো, টেম্পারেচার পাবা? আসল টেম্পারেচার পাবা না। এই জন্য এটা বলা হচ্ছে এখানে যে এটা এমন জায়গায় লাগানো যেখানে গরম বাতাস এবং ফাইবার খুব কাছাকাছি লাগতেছে, সেই জায়গায় লাগানো। আচ্ছা, এরপরটা হচ্ছে কি, সিলিন্ডার ক্লিনার। সিলিন্ডার ক্লিনার, এখানে দেখো কি বলা হচ্ছে, এই যে দেখো এই যে মেশিনটা, এটাই হচ্ছে সিলিন্ডার ক্লিনার। দেখো এখানে 1 2 3 4 5 6 কয়টা সিলিন্ডার আছে? 6টা। দেখো সিলিন্ডারের উপরে হালকা দেখো যে কাটা কাটা দেখা যাচ্ছে, তাই না? সিলিন্ডার গায়ে কাটা কাটা দেখা যাচ্ছে, এই যে কালো কালো। জি স্যার। এগুলা কি বলতো? স্পাইক। স্পাইক অর স্ট্রাইকার, এগুলাই হচ্ছে কি স্ট্রাইকার লাগানো এই সিলিন্ডারের গায়ে। আচ্ছা এবার বলো, যদি এই উপর থেকে কিছু ফাইবার যদি আইসা পড়ে, বিষয়টা কি হবে? উপর থেকে কিছু ফাইবার আসে পড়লো, এই সবগুলা ঘুরতেছে, তাহলে কি হবে? আলাদা হয়ে যাবে। ফাইবার গুলো সব ওপেন হয়ে যাবে না, সব এলোমেলো হয়ে যাবে না? আর এলোমেলো হলে কি হবে, এই নিচে এই বিটারের নিচে একটা পারফোরেটেড নেট দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা নেট দেওয়া আছে, পারফোরেটেড ছিদ্রযুক্ত একটা প্লেট অথবা নেট দেওয়া আছে। তাহলে কি করবে, ওই জায়গাতে বীজগুলা নিচে পড়ে যাবে না? জি স্যার। মানে এখানে যদি একটা, ওই যে তোমরা বাসা বাড়িতে খাবার রাখার সেলফ দেখছো না, বাসা বাড়িতে খাবার রাখার সেলফ দেখছো? জি স্যার। অথবা ওই যে ওই ধানের ধরো চাউলের গুঁড়া চালার জন্য ছাকনা দেখছো, এইভাবে যে ছাকে। জি স্যার। তারপরে যে মুড়ি ভাজার পরে বালু সেপারেট করার জন্য এরকম ঝাঁকি দেয়, দেখছো একটা পাত্রে তুলে?
জি স্যার। জি স্যার স্যার ফোড়া সেই ফোড়া থাকে। মুড়িগুলো উপরে থাকে, বালুর উপরে থাকে না, বালুর নিচে পড়ে যায়? নিচে পড়ে যায়। স্যার নিচে পড়ে বালু যায়। নিচে পড়ে যায়। হ্যাঁ, ঠিক সেম হইতে এই বিটারের নিচে যদি ওইরকম একটা পারফোরেটেড ছিদ্রযুক্ত একটা প্লেট যদি থাকে তাহলে কি হবে বলতো? ওরা ঘুরতেছে, ফাইবার গুলাকে বাড়ি দিতেছে, তাহলে ফাইবার তো পাতলা এবং কি ফাইবারের লম্বা, তাহলে লম্বা জিনিস কি ছিদ্রতে যাবো? না স্যার ময়লাগুলো ভিতর দিয়ে পড়ে যাবে। হ্যাঁ, ময়লাগুলা তাহলে নিচে পড়ে যাবে, এই নিচ দিয়ে জমা হবে। আর এখান থেকে একটা না, এটা হচ্ছে সিলিন্ডার। এখানে কি বলা হচ্ছে? The drying continues as the warm air moves the seed cotton to the cylinder cleaner consists of six or seven revolving spike cylinders that rotate at 450 to 500 rpm. এই যে সিলিন্ডার গুলা 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে। কত আরপিএম এ ঘুরে? কত আরপিএম এ ঘুরে? স্যার 400 থেকে 500। These cylinders scrub the cotton over a series of grid rods or a screen. এই যে যেটা বলতেছিলাম, the cylinders scrub the cotton over a series of grid rods. হয় নিচে গ্রিড রড থাকবে অথবা স্ক্রিন থাকবে। ওই স্ক্রিন কোনটা? ওই যে ছিদ্রযুক্ত যে প্লেটটাকে বললাম ওইটাকেই ধরো ভাষায়, বইয়ের ভাষায় বলা হয় স্ক্রিন। কি বলা হয়? স্ক্রিন অথবা গ্রিড বার। এই গ্রিড বার আমাদের ল্যাবে আছে, আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন এটা বলতেছি না কেন, এখন বললে তোমরা এটা গুলায় ফেলবা। ওইটা ল্যাবে যখন আসবা তখন দেখাই। Agitated the cotton and allow fine foreign materials such as leaves, grass, dirt pass through the openings for disposal. এই যে স্ক্রিনের ভিতরে কি হবে? এই যে such as leaves, গাছের পাতা, trash and dirt to pass through the opening of disposal. এই disposal দিয়ে ওপেনিং হয়ে যাবে, মানে through the openings of disposal. এই যে আমাদের স্ক্রিনের যে ছিদ্র আছে এগুলোতে কি হয়ে যাবে? ডিসপোজালের জন্য নিচে পড়ে যাবে। The cylinder cleaners break up large wards and generally condition the cotton for additional cleaning and drying. এই যে কটনের যে বড় যে স্তূপ গুলা থাকবে, প্যাড গুলা থাকবে, সেগুলা কি করে দিবে? ওপেনিং করে দিবে এবং পরবর্তী ক্লিনিং এর জন্য এটাকে প্রস্তুত করে ফেলবে। পরবর্তীও ক্লিনিং এর ব্যবস্থা আছে তার জন্য। এখানে কি করে, এটা হলো কি মেইনলি প্রি ক্লিন বলে। প্রি ক্লিন, ক্লিনিং এর পূর্ববর্তী যে ক্লিন সেটাকে বলা হয় প্রি ক্লিন। এইখানে মেইনলি যে ফাইবার গুলো আসতেছে, যে স্তূপ গুলা, সেগুলাকে কি করে দিবে? বিট করে ছোট ছোট বানাই দিবে, আলাদা বানাই দিবে। তারপর হচ্ছে স্টিক মেশিন। The stick machine removes larger foreign matter such as bars and sticks from the cotton. কটন থেকে বার্স এবং স্টিক্স গুলাকে কি করবে? আলাদা করবে। Stick machine use the centrifugal force created by a saw cylinder. এই দেখো, আসসালাম ভাই যে স্যার আমি স্যার বারবার হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখো, স্টিক মেশিনটা কি করে? সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে ক্লিনিং করে। সেটা কিভাবে? আচ্ছা, ধরো একটা সিলিন্ডার আছে। স্যার মাইক্রোফোন স্যার। হ্যালো স্যার আমি স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, তুমি মিউট করে রাখো, বাকিরা শুনো। হ্যালো, শুনতে পাচ্ছ বাকিরা? জি স্যার। আচ্ছা, ধরো একটা সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার গায়ে বিটার আছে, তো এই এমনকি খোলা একটা স্পেস আছে। আমি তোমাকে দেখাই তো চিত্রকে, খেয়াল করো বিষয়টা। বলো তো কি হবে বিষয়টা এখন এই জায়গায়? উপর থেকে ফাইবার আসতেছে, শুনতেছো আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে। উপর থেকে ফাইবার আসতেছে, এই রোলারটা, এই বিটটা ক্লকওয়াইজ ঘুরতেছে। কি হবে বলো তো? ফাইবার গুলা যখন এর সাথে আসবে, সেই ফাইবার গুলাকে নিয়ে ঘুরতে থাকবে। হ্যালো, জি স্যার ঘুরতে থাকবে। ঘুরতে থাকবে। ফাইবারের সাথে কি আছে? সিড পার্টিকেল আছে, স্টিক্স আছে, গাছের কাণ্ড আছে, বাস্ট আছে। সেগুলো কি হবে? স্যার আপনার কথা স্যার বোঝা কথা যায় না স্যার। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না স্যার।
বোঝা যাচ্ছে না? স্যার আরেকবার যদি বলতেন স্যার, কথা এইবার শোনা কিছু যায়। বোঝা যায় এইবার বুঝতে পারতেছো কথা? না স্যার। না স্যার। জি না স্যার, বোঝা যাচ্ছে না। অপু স্যার, অপু স্যার কি পড়াবো কোন? এই কারেন্ট চলে গেছে আবার। স্যার কোনো সমস্যা নেই স্যার। শুনতে পাচ্ছ কথা? জি জি স্যার, এখন স্যার। শোনা যাচ্ছে স্যার। এরকম ক্লাস নেওয়ার সময় এরকম কারেন্ট গেলে আসলে কেমন যে খারাপটা লাগে বুঝছো, মানে ভীষণ খারাপ লাগে। যাই হোক, আমি এটা পড়াই আজকে শেষ করে দেবো। আর পড়াবো না। শুনতে পাচ্ছ কথা এবার? জি স্যার, জি স্যার। স্পষ্ট জি শোনা স্যার। যাচ্ছে স্যার। হ্যাঁ দেখো, এটা একটা বিটার, উপর থেকে ফাইবার আসছে, এ যদি এইভাবে ঘুরে তাহলে ফাইবার গুলোকে নিয়ে এইভাবে ঘুরতে থাকবে না? হ্যালো? জি জি স্যার। স্যার, আচ্ছা, রোটেটিং মেশিনটা ফাইবার গুলো নিয়ে ঘুরবে স্যার। ঘুরবে। আচ্ছা, ফাইবারের ওজন বেশি না পাতার ওজন বেশি না বীজের ওজন বেশি বলো? স্যার বীজের স্যার ওজন আর বীজের বেশি। বীজের ওজন বেশি। তারপরে পাতার ওজন, তাই না? স্যার জি তারপরে জি স্যার। স্যার। ফাইবারের ওজন। আচ্ছা, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বুঝো তো? আচ্ছা, তুমি যদি একটা ভারী একটা জিনিস সুতার সাথে বাইন্ধে এইভাবে যদি ঘুরানি দাও, সে ভারী জিনিসটা কি করতে চায়? দৌড়ে ছুটে যেতে চায় না? জি স্যার। জি স্যার। তুমি যখন ফাইবার গুলাকে নিয়ে ঘুরতে থাকবে, তে ভারী জিনিসগুলো তখন কোন দিক দিয়ে ঘুরবে? এর সাথে ঘুরবে না এই যে তার পাশে বাড়ি খাবে? চারপাশে বাড়ি তার খাবে। চারপাশে আর বাড়ি এই খাবে। চার পাঁচটা যদি এরকম ছিদ্রযুক্ত যদি থাকে, তাহলে স্যার বের হয়ে যাবে। বের হয়ে যাবে স্যার। বের হয়ে যাবে কিনা বলো? জি জি স্যার। স্যার, বের হয়ে যাবে। হ্যাঁ, এইটার মাধ্যমেই এই লিন ক্লিনার কাজ করে থাকে। এই যে স্টিক মেশিন যেটা আছে, দ্য স্টিক মেশিন রিমুভস দ্য লার্জার ফরেন ম্যাটার such as burst sticks from the cotton. The sticks machine use the centrifugal force created by a saw cylinder. বুঝতে পারতেছো ঘটনাটা? জি স্যার। কি মেনটেন করে বুঝছো? আমি যে বুঝাইলাম যে স সিলিন্ডার, জি স স্যার। সিলিন্ডার মানে কি? সিলিন্ডারের গায়ে করাতের মতো, করাত চেনো? করাত? জি জি স্যার। জি স্যার। স্যার। সিলিন্ডার গায়েটা যদি এরকম করাত করাত থাকে পুরাটাই, তাহলে কি সে ফাইবার গুলাকে নিয়ে ঘুরতে থাকবে। আর কি করবে? ভারী জিনিসগুলো সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে দূরে সরে যেতে চাবে, যে কারণে এই যে চার সাইডে ছিদ্র, এদিক দিয়ে বের হয়ে যাবে। আহ, এটা কত আরপিএম এ ঘুরে? 300 থেকে 400 আরপিএম। 400 RPM। The sling of foreign material while the fiber is held by saw. Sling of foreign material, তার মানে এই যে স্লিং অফ করবে, যে ফরেন ম্যাটেরিয়াল বাইরের দিক দিয়ে বের হয়ে যাবে, যখন ফাইবার গুলা কি হবে? এই দাঁতের সাথে সর সাথে লেগে, যখন সিলিন্ডারের সর সাথে ফাইবার গুলা লেগে ঘুরতে থাকবে, ঠিক সেই মুহূর্তে স্লিং অফ করবে, মানে ছিটকে যাবে। তারা ছিটকে যাবে ফাইবার থেকে ভারী যাবে, কারণ ফাইবার তো হালকা, ওরে যেদিকে ধাক্কা দিবে ও ওই দিকেই ঘুরতে থাকবে। কিন্তু ভারী মেটেরিয়াল গুলা তার ওজনের কারণে সে কি করবে? সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বিক্ষিপ্ত ভাবে চারদিকে সরে যাবে, আর এদিকে ছিদ্র থাকবে, ছিদ্র দিয়ে জিনিসগুলা বের হয়ে যাবে। এইভাবে তাহলে কে কাজ করে? সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে স্টিক মেশিন। আচ্ছা, এই আজকে আর পড়াবো না, ঠিক আছে? হ্যালো? জি জি স্যার। জি স্যার। জি স্যার। এই এই কয়েকটা যেটা পড়াইছি, প্রথম হলো ফিডার, তারপর হচ্ছে ড্রায়ার, তারপর হচ্ছে সিলিন্ডার ক্লিনার। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা একটু ইউটিউবে সার্চ দিবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ইউটিউবে তুমি জিনিং লিখে সার্চ দিবা, তারপরে লিখবা যে ড্রায়ার ইঞ্জিনিং, ড্রায়ার ইঞ্জিনিং, এইসব বিভিন্ন টপিকস লিখে লিখে তুমি ইউটিউবে সার্চ দিবা, তাহলে এগুলো সবগুলা ভিডিও পাওয়া যাবা, দেখবা তখন খুব ভালো লাগবে। বুঝছো? সবসময় সব ভিডিও আমাকে দেখাইতে হবে? তোমরা কি একটু খুঁজবা না? তোমরা একটু খুঁজে দেখো, অবশ্যই পাবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর তোমরা মেসেঞ্জারে ইয়েতে তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কি বলে এই যে চ্যাট চ্যাট। বক্সে। চ্যাট বক্স। আজকে এই টপিকটা শেষ করার কথা ছিল পুরোটাই, এই 8টা মেশিন পারলাম না। নেট এসে প্রবলেম দেখাইল।
এইভাবে কারেন্ট গেলে ধরো একটা কনসেন্ট্রেশন ব্রেক হয়, বুঝছো? তখন আর আসলে মন মানসিকতা থাকে না। স্যার বলো। ড্রায়ারে যে আমরা হচ্ছে স্যার হট এয়ারটা দিব সেটা স্যার 350 ডিগ্রির বেশি হবে না, কিন্তু স্যার এটার তো স্যার আমরা যদি 300 ডিগ্রির বেশিতে যাই তখনই তো স্যার ফিজিক্যাল প্রপার্টিজ তো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্যার এটা কি হওয়া উচিত ছিল না যে 300 ডিগ্রির বেশি 300 ডিগ্রি ফারেনহাইটের বেশি দেওয়া যাবে না? শোনো এখানে বলা হচ্ছে যে 350 ডিগ্রি ফারেনহাইটের উপরে কখনোই আমরা ট্রাই করব না, 350 ডিগ্রি ফারেনহাইটে। এখানে আরেকটা লাইনে বলা হয়েছে যে তোমার 300 ডিগ্রি ফারেনহাইটে কি হয়, ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায়। যেখানে 350 ডিগ্রিতে ফিজিক্যাল প্রপার্টিজ ড্যামেজ হয়ে যায় সেখানে তো 350 প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, অনেক সময় যখন বৃষ্টিতে ভিজে যায় ফাইবারগুলা, তখন কিন্তু তারা টেম্পারেচার একটু বাড়ায় দেয়। এই জন্যই দুইটা নোট আসছে এখানে, যে আমরা অ্যাজ ইউজুয়াল 350 উপরে কখনোই সেটা এক্সপোজ করবো না, তবে 300 উপরে গেলেই সেটা কি হয়ে যায়, ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায়। আমরা অলওয়েজ তার ভেতরে রাখার চেষ্টা করি, জাস্ট শুধু তার ময়েশ্চারকে জিরো বানাই। আমার যে 8.5% ময়েশ্চার আছে সেটাকে জিরো বানানোর জন্য যেটুকু দরকার আমরা ওইটুকু দিই। বুঝছো আমার কথা না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ স্যার। সবাই রোল দিয়ে দিছো? স্যার জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।